তুই পরে থিওরিটা পড়ে প্র্যাকটিক্যালটা তখন করে নিস। অপ অ্যাম্পের তো থিওরি প্র্যাকটিক্যাল দুটোই ভেরি ইজি। দাঁড়া, আচ্ছা, এটা খড়গপুরের আইআইটি খড়গপুরের ওয়েবসাইটেই আছে, ভার্চুয়াল ল্যাব। অপ অ্যাম্পের দুটো প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আর ডিফারেন্সিয়েটার ইন্টিগ্রেটর। ওকে। ও তুই তো ট্রানজিস্টরের এটাও মনে হয় বলিসনি, অ্যান্সারটা তুই সুজেতা দিসনি, ওটাও দিস, ওটাও পেন্ডিং আছে। তো আগে ইনভার্টিং নন ইনভার্টিংটাই দেখি। আমি অরিজিনাল পেজের লিঙ্কটা পাঠিয়ে দেবো। আচ্ছা, এখানে গিয়ে সিমুলেশনে যাবি। এখানে তোকে সার্কিটটা আগে বানাতে হবে। প্রসেস একই, মানে এর আগের সিমুলেশনগুলো তো যেভাবে সার্কিট বানানো হয়েছিল। তো যেমন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে কি হয়, নেগেটিভ টার্মিনালে রেজিস্ট্যান্স থাকে, ওটা জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ। ওকে। পজিটিভ টার্মিনাল গ্রাউন্ডে থাকে। ইনপুট ভোল্টেজ নেগেটিভ টার্মিনালে যে রেজিস্ট্যান্স তার সঙ্গে অ্যাড হয়। আচ্ছা, ফিডব্যাক রেজিস্ট্যান্স কোথায় যাবে? নেগেটিভ, ফিডব্যাক ইজ অলওয়েজ নেগেটিভ, সো আউটপুট থেকে ফিডব্যাক রেজিস্ট্যান্স আসবে নেগেটিভ টার্মিনালে। ফিডব্যাক কিন্তু এইসব অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, মানে এক্সেপ্ট অসিলেটর, মানে যখন আমি অপ অ্যাম্প দিয়ে কোনো ওয়েভ জেনারেট করব সেইটা বাদ দিলে, যেমন স্মিথ ট্রিগার বা এই ধরনের যেগুলো, সেইটা বাদ দিলে আরএফ কিন্তু সবসময়ই ইনভার্টিং টার্মিনালেই আসবে, অলওয়েজ নেগেটিভ ফিডব্যাক। আর পজিটিভ টার্মিনালে আসবে যখন আমি কোনো অসিলেটর বানাবো, কোনো একটা ওয়েভ তৈরি করব, তখন পজিটিভ ফিডব্যাক লাগবে, তখন আউটপুট থেকে পজিটিভ টার্মিনালে, মানে নন ইনভার্টিং টার্মিনালে আসবে রেজিস্ট্যান্স বা ফিডব্যাক, আদারওয়াইজ সবসময় নেগেটিভ ফিডব্যাক। আচ্ছা, তাহলে এখান থেকে আউটপুট হয়ে গেল। নাও ভ্যালুগুলো পুট করতে হবে, এটা যা খুশি। যেমন R1 আমি 2 কিলো ওহম দিলাম, আর আরএফটা আমি যদি 10 গেনের কিছু করতে চাই, তাহলে আমাকে 20 কিলো ওহম দিতে হবে আরএফ, so that the gain is 10। এইবার ইনপুট ভোল্টেজ এই পুরো রেঞ্জ দিতে পারবি, +15 থেকে -15 পর্যন্ত, ঠিক আছে। বিভিন্ন ইনপুট ভোল্টেজ দিবি, বিভিন্ন আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। এটা অ্যাড টু টেবিল কেন করা যাচ্ছে না? দাঁড়া, ইনপুট ভোল্টেজ অ্যাড টু টেবিল, ও এই তো এবার আসছে, ঠিক আছে। এতক্ষণ অ্যাড টু টেবিল আসছিল না। অ্যাড টু টেবিল করার জন্য সম্ভবত প্রথমে 0 সেট করতে হবে। হ্যাঁ, প্রথমে 0 সেট করবি, তাহলে অ্যাড টু টেবিল আসবে, মানে এই অপশনটা আসবে আর কি। তারপরে যেমন আগের মতো আগেও করেছিস এইভাবে তোরা, এটা আরেকটা ডেটা পয়েন্ট, এরকম করে ইনপুট ভোল্টেজ চেঞ্জ করে করে বিভিন্ন ডেটা পয়েন্ট নিবি। এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা আমরা করলাম গেন 10, ঠিক আছে। তাহলে একটা 10 গেনের জন্য করবি, আর একটা 100 গেনের জন্য করবি, করে এরকম দুটো আলাদা টেবিল পাবি, তারপর সেটা প্লট করবি, প্লটটা এরকম হবে।
সেটা সেভ করবি, করে আমাকে পাঠাবি। ওকে, কি বললাম, একটা 10 গেনের জন্য আর একটা 100 গেনের জন্য R1 এবং RF চেঞ্জ করে। এটা হলো ইনভার্টিং। এবার নন ইনভার্টিং একই প্রসেস। সার্কিটটা বানাতে হবে, সেটার জন্য আগে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা পড়বি কিভাবে হচ্ছে জিনিসটা। নিশ্চয়ই ব্যাপারটা মনে আছে। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে নন ইনভার্টিং টার্মিনালে ইনপুট দিতে হবে, অর্থাৎ লাইক দিস। সরি, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে নন ইনভার্টিং এন্ডে সরি, এটা ভুল করছি। নন ইনভার্টিং এন্ডে ইনপুট দিতে হবে, আর ইনভার্টিং এন্ডে RF এবং R1, এবং জিনিসটা গ্রাউন্ডে চলে দেবে। এবার তো কানেকশন ঠিক হয়েছে কিনা এটা তো এইভাবে চেক করতে পারিস, চেক কানেকশন। তারপর একই রকম ভাবে R1 RF চেঞ্জ করে ওইগুলো করতে হবে। নেক্সট ব্যাকে যাই। ডিফারেন্সিয়েটর অ্যান্ড ইন্টিগ্রেটর। এটা ইন্টারেস্টিং। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আদৌ হয়েছে কিনা ঠিক মতো সেটা কিন্তু তোকে চেক করতে হবে ইউজিং আ সিআরও। সিআরও যেটা তোরা চোখে দেখিসনি, ক্লাস নিয়েছিলাম যখন তখন ভিডিওতে দেখিয়েছিলাম যে সিআরও কিরকম হয়। তো সিআরওতে আমরা ওয়েভ দেখতে পাই। ব্যাপারটা হলো সাইন ওয়েভের ইন্টিগ্রেশন হয়ে যদি কস ওয়েভ হয়, দুটো তো মানে এটা তুই কি করে বুঝবি যে ইন্টিগ্রেশনটা হয়েছে? আমি আজকে একটা ইনপুট ভোল্টেজ ইউজ করতে পারি, তার গেন আমি চেক করতে পারি, আরএমএসও মাপতে পারি, কিন্তু ইন্টিগ্রেশন হয়েছে এইটা যদি বুঝতে হয়, মানে সাইনটা যে কস হয়েছে এইটা যদি বুঝতে হয়, তাহলে আমাকে সিআরওতে ফেলেই জিনিসটা দেখতে হবে। ওকে, সো ফর দ্যাট এখানে একটা ভার্চুয়াল অসিলোস্কোপ দিয়েছে অ্যাজ আ আউটপুট। আচ্ছা, ইন্টিগ্রেটর কানেকশন কিরকম হয়? নন ইনভার্টিং টার্মিনাল টু বি গ্রাউন্ডেড, আর এখানে থাকবে রেজিস্ট্যান্স অ্যাট দ্য ইনভার্টিং টার্মিনাল। ইনভার্টিং টার্মিনালে ইনপুট ভোল্টেজ থাকবে, ক্যাপাসিটরটা থাকবে at the inverting terminal as a feedback. Okay, আচ্ছা, এরপর which one is the wrong connection? রং কানেকশন কেন বলছে বলতো? আউটপুট ইন্টিগ্রেটর তো আর এন্ড সি, তারা দেখে নিই। ইনপুট আর ক্যাপাসিটর আর পজিটিভটা গ্রাউন্ডে, আর সি পজিটিভটা গ্রাউন্ডে। চ্যানেল 1 চ্যানেল 2 কিছু কি ব্যাপার আছে?
channel 1, channel 2. Output voltage to channel 2 আর input voltage to channel 1. ও আচ্ছা আচ্ছা, সিআরওতে যেহেতু দেখতে হবে ওয়েভ ফর্মটা, তাই সিআরওতে কানেকশনটা দিইনি বলে রং কানেকশন দেখাচ্ছিল। ওকে, এবার আমরা ভ্যালু চুজ করি। আপাতত এগুলো তো কিছু ক্যালকুলেশন থাকে, কি অর্ডারে রেজিস্ট্যান্স নিতে হবে আর ক্যাপাসিটার কি অর্ডারে নিতে হবে। ঠিক আছে, আমরা এখন একটা র্যান্ডম দিই। ক্যাপাসিটার মাইক্রোফ্যারাডে আছে এবং রেজিস্ট্যান্স এই অর্ডারে আছে, কিলো ওহম অর্ডারে আছে। গেনটা তো ডিপেন্ড করবে আর ইন্টু সি এই প্রোডাক্টের উপর। যাই হোক, আমরা সার্কিট অপারেশনটা বুঝি। আর সি সিলেক্ট করলাম, আর আমরা ইনপুটকে সিআরওর এই যে চ্যানেল 1 আর চ্যানেল 2, এটা হচ্ছে যেটা বলেছিলাম যে যেগুলো ডুয়াল বিম অসিলোস্কোপ, সেখানে একই সঙ্গে দুটো ওয়েভ দেখতে পাওয়া যায় সিআরওতে। তো এখানে এটাও ডুয়াল বিম অসিলোস্কোপ এবং এখানে ইনপুট আর আউটপুট ভোল্টেজ দুটোরই ওয়েভ ফর্ম আমরা অসিলোস্কোপে দেখব। তার জন্য ইনপুট টার্মিনাল থেকে মানে ইনপুট ভোল্টেজটাকে আমরা অসিলোস্কোপের চ্যানেল 1 এ কানেক্ট করলাম, আর আউটপুট যে ভোল্টেজটা পাচ্ছি সেটা আমরা অসিলোস্কোপের চ্যানেল 2 তে কানেক্ট করব। ঠিক আছে, যাতে পুরোটাই অসিলোস্কোপে দেখতে পাওয়া যায়। এবার অন করছি, অন করে একটা ওয়েভ সিলেক্ট করি, সাইন ওয়েভ। এবার কি ওয়েভ সিলেক্ট করলাম সেটা আমরা অসিলোস্কোপে দেখি। চ্যানেল 1 এই ওয়েভ আমরা সিলেক্ট করেছি। ঠিক আছে, এবার চাইলে আমরা চ্যানেল 1 এবং চ্যানেল 2 এক সেকেন্ড দেখে নি। frequency, amplitude, okay, volt per division, ওকে ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, দেখ লেফট হ্যান্ড সাইডে যে কন্ট্রোলটা আছে সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। ঠিক আছে, মানে ফাংশন জেনারেটর, যে ইনপুট ভোল্টেজটা আমি দিচ্ছি, যে ইনপুট ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করছি সেইটার ফ্রিকোয়েন্সি এবং ভোল্টেজ সেটা আমি লেফট হ্যান্ড সাইডে কন্ট্রোল করছি। আর রাইট হ্যান্ড সাইডে যে কন্ট্রোল সেটা হচ্ছে সিআরওর কন্ট্রোল। ওকে, মানে সিআরওতে আমি পার ডিভিশন কত ভোল্ট অ্যাপ্লাই করছি সেইটা আমার রাইট হ্যান্ড সাইডে আছে। যেমন উদাহরণ, যেমন এই মুহূর্তে ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, যেমন এই মুহূর্তে দেখ, এই মুহূর্তে আমার এখানে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, মানে যেই সিগন্যালটা আমি অ্যাপ্লাই করেছি, যে ইনপুট সিগন্যালটা আমি এখান থেকে অ্যাপ্লাই করেছি তার ফ্রিকোয়েন্সি যেমন আমি সিলেক্ট করেছি 1 কিলো হার্টজ, আর ভোল্টেজ সিলেক্ট করেছি 0.4 ভোল্ট। এর ফলে আমি সিআরওতে এইরকম একটা ওয়েভ দেখতে পাচ্ছি।
একটু মেজার করি, মানে সিআরওর সাহায্যে যদি মেজার করি তাহলে কি পাবো সেটা আগে দেখে নিই। এইখানে যে 0.3 ভোল্টস পার ডিভিশন লেখা আছে, আচ্ছা এখানে আমি সিলেক্ট করেছি, তো আই থিঙ্ক ইট ওয়াজ চ্যানেল 1, ইট ওয়াজ নট চ্যানেল 2। ওকে, ঠিক আছে, এখানে যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে চ্যানেল 1। চ্যানেল 1 অর্থাৎ যেখানে আমি ইনপুট ভোল্টেজটা দিয়েছি সেইটা আমি এখানে সিলেক্ট করেছি। আচ্ছা, এবার এই ওয়েভটা আমার একটু ছোট ছোট বলে মনে হচ্ছে, এই ওয়েভটাকে আমি একটু বড় করে দেখতে চাই। বড় করে দেখানোর জন্য কি করতে হবে, চ্যানেল 1-এ ভোল্ট পার ডিভিশনটা চেঞ্জ করে দিতে হবে। তো কিভাবে সিআরওর সাহায্যে অ্যামপ্লিটিউড মেজার করা যায়? এই মুহূর্তে এখানে যে গ্রাফটা আছে এটা তো আফটার অল একটা গ্রাফ পেপারের মতো, তো এখানে পার ডিভিশন ভোল্টেজ হচ্ছে 0.6 ভোল্ট। পার ডিভিশন মানে কোনটা বলতো, এই যে একটা বড় খোপ আছে, এই ছোট ছোট দাগগুলো নয় কিন্তু, একটা যে বড় খোপ আছে, এই একটা বড় খোপ হচ্ছে 0.6 ভোল্ট। তাহলে এখন আমার এই মুহূর্তে যে ওয়েভটা আছে সেই ওয়েভটা কতগুলো খোপ অকুপাই করেছে? এটা এক্স্যাক্টলি বুঝতে গেলে একটা মাথাকে একটা খোপের মানে ভেতরে নিয়ে যেতে হবে। মানে এই ওয়েভটাকে আমি যদি সামান্য তুলতে পারতাম, এইবার এই তোলার ব্যাপারটা কিভাবে হবে, পজিশন দিয়ে হবে। পজিশন আবার নড়ে না কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পজিশন তো চেঞ্জ করা যাচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা আন্দাজেই খোপটা গুনি। এই বড় খোপটা একটা খোপ, এইটা আরেকটা খোপ, মানে টোটাল দুটো খোপ। তার সঙ্গে উপরে একটা ছোট ঘর, দুটো ছোট ঘর, নিচেও একটা ছোট ঘর, দুটো ছোট ঘর। ঠিক আছে, তার মানে দুটো ডিভিশন পুরোপুরি আছে, প্লাস কিছু ছোট ঘর আছে। তাহলে আমাকে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন না করলে বোঝা যাবে না। সিআরওর গায়ে যে নব থাকে সেখানে ভোল্টস পার ডিভিশন সিলেক্ট করা যায়। এই ডিভিশন বলতে লার্জার ডিভিশনগুলো বোঝায়, ঠিক আছে। কিন্তু সিআরওতে প্রত্যেকটা ডিভিশনকেই 5 ঘরে ভাগ করা থাকে, 1 2 3 4 5। রাইট? এখন ভোল্টস পার ডিভিশন সাপোজ আমাকে বলে দিল, যেমন এখানে বলা আছে, যেমন এখানে বলা আছে 0.6, এত ভোল্টস পার ডিভিশন। তার মানে কি এখান থেকে এতটা, এই যে একটা বড় ঘর, সেইটা হলো গিয়ে 0.6 ভোল্ট, বা এখান থেকে যে এতটা সেইটা হলো গিয়ে 0.6 ভোল্ট। ক্লিয়ার? এখন এই যে ওয়েভটা কিরকম আছে, একটা ঘর, একটা বড় ঘর, এই রকম। তা একটা বড় ঘর, তার উপরে আরো দুটো ছোট ঘর, আবার নিচের দিকেও একটা বড় ঘর, তারপরে আরো দুটো ছোট ঘর। তাহলে ভোল্টেজ পিক টু পিক ইকুয়াল টু ডিভিশন কতগুলো আছে? দুটো বড় ঘর মানে 5টা ডিভিশন, মানে 5টা স্মলার ডিভিশন, প্লাস উপরে দুটো ছোট ঘর, নিচে দুটো ছোট ঘর, মানে হচ্ছে 2 দুগুণে 4, এতগুলো স্মলার ডিভিশন আছে। এই ডিভিশন আর এই ডিভিশন কিন্তু এক নয়, এই ডিভিশন মানে হচ্ছে দ্য বিগার ডিভিশন, আর আমি এখানে যেটা গুনলাম সেটা স্মলার ডিভিশন। 5 দুগুণে 10 আর 4 14, 14টা স্মলার ডিভিশন আছে। ওকে, 14টা স্মলার ডিভিশন মানে হচ্ছে 14/5 লার্জার ডিভিশন। এটা পিক টু পিক। ওকে, তাহলে ভোল্টেজটা তাহলে কি হবে,
এতগুলো লার্জার ডিভিশন মাল্টিপ্লাইড বাই 0.6, কারণ ভোল্টস পার ডিভিশন হচ্ছে 0.6, স্মলার ডিভিশন ইন্টু সার্টেন ভোল্টেজ। এই তাহলে কি হচ্ছে 14 ইন্টু 0.12 এত ভোল্ট। এটা হচ্ছে পিক টু পিক, মানে এখান থেকে এতটা। অ্যামপ্লিটিউড কত হবে? এর অর্ধেক। সো দা amplitude is half of v peak to peak, অর্থাৎ 7 ইন্টু 0.12 ভোল্ট। So the amplitude is 0.84 volt. ওকে, ক্লিয়ার? এখানে অবশ্য 0.4 আছে, এটা কিভাবে কিসের কথা যা বলছে আমি ঠিক জানি না সেটা, মানে এখানের কন্ট্রোলটা কি দিয়েছে জানি না, কিন্তু এখানে অ্যাকর্ডিং টু দিস মানে ক্যালিব্রেশন বা অ্যাকর্ডিং টু দিস স্কেল অন দ্য সিআরও, এটার অ্যামপ্লিটিউড কিন্তু এটা 0.84 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এটা গেল চ্যানেল 1। এবার আমি যদি ডুয়াল করি তাহলে আমি আউটপুটটাও দেখতে পাবো। তা আউটপুট দেখতে কি দেখছি, আউটপুটটা একটা স্ট্রেট লাইন আসছে। একটুখানি স্কেলটা আপ ডাউন করে দেখি। চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? দাঁড়া, ওয়েট। চ্যানেল 1 আউটপুট তো চ্যানেল 2 তে দিয়েছি। ও, এদের সিমুলেশনটা একটু মনে হয় ডিস্টার্ব করছে, বুঝলি? এই এতক্ষণে গিয়ে ব্যাপারটা এলো। ল্যাবরেটরি সিআরওর মতোই অবস্থা।
channel 2 ও গেনটা খুব বেশি বা কম, গেনটাকে অ্যাডজাস্ট করতে হবে। হুম আচ্ছা শোন, এটা তোকে একটু করে করে দেখতে হবে। অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিআরওতেও এরকম সমস্ত গন্ডগোল টন্ডগোল হয়, মানে এই কখন আসে কখন আসে না, মাঝে মাঝে চাপড় মারতে হয়, তো এখানেও সেই ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি। আর একটা ব্যাপার হচ্ছে, এটা উইদাউট ক্যালকুলেশন করছি তো, এটা তুই থিওরিটা যখন পড়বি তখন যে ক্যালকুলেশনটা বুঝতে পারবি। ইন্টিগ্রেটরের গেন কিসের উপর ডিপেন্ড করে? আর এবং সি, এই রেজিস্ট্যান্স কত সিলেক্ট করছি আর ক্যাপাসিটর কত সিলেক্ট করছি সেটার উপর। তো আগে গেনটা খুব বেশি হয়ে গেছিল বলে মানে ট্রায়াঙ্গুলার ওয়েভটা খুব ছোট হয়ে গেছিল, ওই জন্য বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, এবার হয়তো স্কোয়ার ওয়েভটাও বুঝতে পারা যাবে। যাই হোক, তো বেসিক্যালি যেটা বলছিলাম প্রথমে সেটাই, যে সিআরওর কন্ট্রোলটা আছে এইখানে চ্যানেল 1 এবং চ্যানেল 2। তো এখানে চ্যানেল 1 এ ইনপুটটা আছে উইচ ইজ দ্য স্কোয়ার ওয়েভ, যেটাকে এরকম ভাবে পজিশন আপ ডাউন করা যাচ্ছে। চ্যানেল 2 তে আছে আউটপুটটা। তো স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে ট্রায়াঙ্গেল পাওয়া যায় আমরা জানি। তো এখানে আমরা ইন্টিগ্রেট করে ট্রায়াঙ্গুলার ওয়েভ পেয়েছি। এখন এই ওয়েভটাকে ছোট করা বা বড় করা এটা পুরোটাই আমাদের হাতে। আমরা ক্যাপাসিটরের ভ্যালু যেমন যেমন চেঞ্জ করব তেমন তেমন গেনটা চেঞ্জ হবে। যদিও এখানে সেটা, ও আচ্ছা, বারবার রিফ্রেশ করতে হবে। আচ্ছা, আমরা যতবার ভ্যালু চেঞ্জ করব ততবার নতুন ওয়েভফর্ম দেখতে পেতে হলে আমাকে এটাকে বারবার রিফ্রেশ করতে হবে। ওকে, তো দেখ ক্যাপাসিটরের ভ্যালু আমি যেই বাড়িয়ে দিলাম অমনি ট্রায়াঙ্গুলার ওয়েভটা কত কম হয়ে গেল, কেননা গেনটা অনেক কমে গেল ক্যাপাসিটরের ভ্যালু বাড়াবার ফলে। যদি ক্যাপাসিটরের ভ্যালু কমাই, অসিলোস্কোপ এবং ডুয়াল, তাহলে আবার ট্রায়াঙ্গেল ওয়েভের ইয়েটা বেড়ে গেল। ক্যাপাসিটরের ভ্যালু যদি আরো কমিয়ে দিই, তাহলে প্রত্যেকবার ডুয়ালে ক্লিক করতে হবে যদি তুই ইনপুট আর আউটপুটকে একসঙ্গে দেখতে চাস। ঠিক আছে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য কর, স্কোয়ার ওয়েভটা স্কোয়ার ওয়েভের ইন্টিগ্রেশন করে আমরা ট্রায়াঙ্গেল পাই, তাই তো? তো এই ব্যাপারটা কিরকম, অ্যাজ ইফ স্কোয়ার ওয়েভের এইটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, ধরা যাক v1, ধরা যাক v1, আর এইটা আরেকটা ফিক্সড ভ্যালু, ধরা যাক এটা -v1, মানে এরকম যদি মাঝখান দিয়ে যায় জিনিসটা, তাহলে উপরের পার্টটার ইন্টিগ্রেশন করলে পাবো v1t, আর নিচের পার্টটার ইন্টিগ্রেশন করলে পাবো -v1t, অর্থাৎ একবার পজিটিভ স্লোপ আর একবার নেগেটিভ স্লোপ। সেইভাবেই আমরা ট্রায়াঙ্গেলটা পাই, মানে এই পোর্শনটা হচ্ছে +v1t আর এই পোর্শনটা হচ্ছে -v1t।
ওকে, তো সেই ব্যাপারটা এখানে মিলছে কিনা সেটা দেখতে গেলে আমাকে দুটোকে একটা আরেকটার উপর ওভারল্যাপ করাতে হবে। ওভারল্যাপ করানোর ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ঠিক আছে, ওভারল্যাপ করানোর ফলে দেখ স্কোয়ারের যে নিচের পোর্শনটা আছে সেটার জন্য ট্রায়াঙ্গেলের একটা আর্ম পাচ্ছি, স্কোয়ারের যে উপরের পোর্শনটা আছে সেটার জন্য আমরা আরেকটা আর্ম পাচ্ছি। স্কোয়ার ওয়েভের নিচের যে পার্টটা সেটার ইন্টিগ্রেশন করে আমি ট্রায়াঙ্গেলের উপরের ইনক্রিজটা পেলাম, এবং নিচের যে পার্টটা আছে সেটার জন্য ট্রায়াঙ্গেলের নিচের ডিক্রিজিংটা পেলাম। এবার তুই বলতে পারিস যে আপনি তো বললেন স্কোয়ার যে উপরের যে মাথা তার জন্য ইনক্রিজিংটা পাওয়ার কথা, আর নিচের যে মাথা তার জন্য ডিক্রিজিংটা পাওয়ার কথা, কিন্তু এখানে উল্টোটা হচ্ছে কেন? উল্টোটা এই কারণে হচ্ছে কারণ ইন্টিগ্রেটরের সার্কিটটা পড়লে বুঝতে পারবি, যেহেতু ইন্টিগ্রেটরের ফিডব্যাকটা নেগেটিভ ফিডব্যাক, মানে এখানে আর থাকে, এখানে সি থাকে, রাইট, এবং এটা কিন্তু ইনভার্টিং টার্মিনাল, সো দ্য ফিডব্যাক ইজ নেগেটিভ। তার ফলে যে গেইন থাকে সেখানে সামনে একটা মাইনাস থাকে, সো দ্য গেইন ইজ বেসিক্যালি মাইনাস 1/RC। সুতরাং এরকমই ট্রায়াঙ্গেলটা, কিন্তু তারপর সেটা উল্টে যাবে, ইট উইল বি ইনভার্টেড, এবং ইনভার্টেড হয়ে জিনিসটা ইট উইল বিকাম উপরের দিকটা এরকম, মানে পজিটিভ যেটা +V1 আর নিচের দিকটা হচ্ছে এইরকম, নেগেটিভের সময় মানে উপরের দিকটার সময় নিচে নামবে আর নিচের দিকটার সময় উপরে উঠবে। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে, এটা আমরা কনভিন্সড। এবার আমাদের নেক্সট যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এই যে ভোল্ট পার ডিভিশন সেটা দিয়ে কিভাবে অ্যামপ্লিটিউড মাপে, সেটা তো আমি একটা করে দেখালাম, যদিও সেটা এটার সঙ্গে মিললো না, কিন্তু এই জিনিসটা যে এক্স্যাক্টলি কি সেটা আমি নিজেই ঠিক বুঝতে পারছি না। তো আপাতত থাক, ঠিক আছে, এটা এখন বাদ দে, এটা বেসিক্যালি এটা আনইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এটা সিআরও থেকে আমি কি মেজারমেন্টটা পাচ্ছি সেটাই ইম্পর্টেন্ট। এটার সঙ্গে কেন ট্যালি করছে না সেটা ওটা না ভাবলেও হবে। আচ্ছা, তাহলে এখন আমার চ্যানেল 1-এ ইনপুট ভোল্টেজ আছে, তার অ্যামপ্লিটিউড মাপতে যদি চাই তাহলে আমি জিনিসটাকে একটু উপরে তুলে নেব, এই উপরে তুলে আমি দেখতে পাচ্ছি 5টা ছোট ঘর এবং 6, 7, 8, 9, টোটাল 9টা ছোট ঘর, 9 স্মল ডিভিশনস, অর্থাৎ 9-এর 5 ডিভিশনস। তাহলে ভোল্টেজ পিক টু পিক ইজ 9-এর 5 ইন্টু কত আছে 4.1 volts per division, so it is 4.1 volt, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 0.8 into 9, এটা অ্যাপ্রক্সিমেট করছি 8 নং 72, 7, অ্যাপ্রক্সিমেটলি 7.2 ভোল্ট এটা পিক টু পিক। তাহলে অ্যামপ্লিটিউড হবে 7.2 ভোল্ট বাই 2, অর্থাৎ 3.6 ভোল্ট। ঠিক করলাম এটা? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 3.6 ভোল্ট হচ্ছে অ্যামপ্লিটিউড এইটার ইনপুটের। আউটপুট ভোল্টেজের অ্যামপ্লিটিউড কত? আচ্ছা, 3.6 হচ্ছে অ্যামপ্লিটিউড, তাহলে আরএমএস হবে 3.6 √2, তাই না? না, 3.6 বাই √2। অ্যামপ্লিটিউড বাই √2 হবে, বাই √2, 3.6 ভোল্ট বাই √2, 3.6 কে
ভোল্টেজ। √2 দিয়ে ভাগ করলে এটা আসছে 2.54 ভোল্ট। এই পুরোটাই হচ্ছে ফর দা ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, আউটপুট ভোল্টেজও একইভাবে মাপতে হবে ঘর গুণে। এটাকে নিচে নামাই আর এটাকে উপরে তুলি। এই তারপর আবার ঘর গুনবো আগের মতোই, কিন্তু এটা আমি আর গুনে দিচ্ছি না, আগের মতো ঘর গুনবো। এবার এখানে ভোল্ট বার ডিভিশন কি আছে সেটা দিয়ে গুন টুন করে আমি আউটপুটেরও অ্যামপ্লিটিউড পাবো। তারপরে আউটপুট অ্যামপ্লিটিউড বাই ইনপুট অ্যামপ্লিটিউড কত, সেখান থেকে আমি গেন পাবো, এবং সেইটা আমি চেক করব যে এই জিনিসটা 1/RCর সঙ্গে ম্যাচ করছে কিনা। এখানে আর নেওয়া হয়েছে 5 কিলো ওহম আর এটা হচ্ছে 0.1 মাইক্রোফ্যারাড। ওকে, চেক করতে হবে যে এই দুটো সেম কিনা। ঠিক আছে, এখানে আমরা স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলাম। এবার একটু দেখে নিই সাইন ওয়েভটা বোঝা যাচ্ছে কিনা। ডুয়াল, হ্যাঁ, বাহ, গুড। প্রত্যেকবার ভ্যালু চেঞ্জ হলে তোকে অসিলোস্কোপে একবার ক্লিক করে এখানে ডুয়ালে ক্লিক করতে হবে, তাহলে তুই দুটো ওয়েভকে একসঙ্গে দেখতে পাবি। আচ্ছা, এখানে লালটা একটু বেশি ছোট লাগছে বোঝার জন্য, কম্প্যারিজনের জন্য ঠিক সুবিধে হচ্ছে না, তাই আমরা একটু ভোল্টস পার ডিভিশনটা চেঞ্জ করি। চ্যানেল 2 is the output voltage. ইনপুটটা কোনটা, এটা ইনপুট, এটা আউটপুট। আউটপুটে গেনটা একটু কমাই। এবার দুটো ফ্রেমের মধ্যে এসেছে। আচ্ছা, এখানে দেখ সাইন ওয়েভটা কস ওয়েভ হয়েছে কিনা সেটা আগে দেখ। মানে এমনিতে তো ঠিক আছে, সাইন আর কস ওয়েভ দুটো কিন্তু একই রকমের দেখতে, কিন্তু এইটা আমার আউটপুট আর এইটা দিস ইজ মাই ইনপুট। ওকে, এখন সাইন ওয়েভটা কস ওয়েভ হয়েছে কিনা সেটা বুঝতে হলে দুটোকে একটা আরেকটার উপর সুপারপোজ করিয়ে দুটোর ফেজটা কম্পেয়ার করতে হবে। এখন সাইন ওয়েভ আর কস ওয়েভ দুটো একসঙ্গে প্লট করলে ইট শুড লুক লাইক এটা সাইন ওয়েভ আর দিস ইজ কস ওয়েভ। তার মানে সাইনের যেখানে পিক, কসের সেখানটা 0 আসতে হবে। ওকে, এখানে যদি দেখি
একটার যেখানে পিক আরেকটা সেখানে জিরো, মানে মিডল পয়েন্টটা, এটা তো মিডল পয়েন্ট, এটা তো মাঝের এক্সিসটা, মানে ছবিটা বুঝতে পারছিস আশা করি। সাইন ওয়েভের মাঝখান দিয়ে যদি একটা দাগ টানা হয় সেটা হচ্ছে আমার জিরো লাইন। এবার যদি কস ওয়েভটাকে আমি করি তাহলে একটার যেখানে জিরো লাইন আরেকটা সেখানে পিক, এবং একটা যেখানে জিরোতে আসছে সেখানে আবার অন্যটার পিক। দিস ইজ দ্য রিলেশন বিটুইন সাইন অ্যান্ড কস। ওকে, সো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাই হয়েছে, একটার যেখানে পিক আরেকটা সেখানে জিরো হয়ে গেছে, আবার এটার যেখানে ডিপ সেখানে অন্যটা জিরো হয়ে গেছে। তাহলে এখানেও এদের প্রপার ইন্টিগ্রেশন হয়েছে। আর একটা জিনিস দেখাতে পারলে ভালো হতো, কিন্তু এটা এখানে দেখানো যাবে কি না, ও হ্যাঁ হ্যাঁ দেখানো যাবে, এটা সেটা হচ্ছে হাউ টু মেজার দ্য ফ্রিকোয়েন্সি ইউজিং সিআরও। যে কোনো একটা ওয়েভ দেখাই, এইটা। আচ্ছা, এই ওয়েভটার সিআরও দেখে, মানে সিআরও থেকে অ্যামপ্লিটিউড কি করে বার করা হয় সেটা তো বললাম, কি করে ফ্রিকোয়েন্সি মাপবি সিআরও দিয়ে। ফ্রিকোয়েন্সি কি করে মাপবো, সিআরও তে কিভাবে প্লটিংটা হয়, এরকম এরকম এরকম, এদিকে থাকে টাইম, এদিকে থাকে ভোল্টেজ। তা ফ্রিকোয়েন্সি মানে কি, একটা নির্দিষ্ট টাইমে, ধরা যাক 1 সেকেন্ড, নাম্বার অফ সাইকেলস, সেটাই তো ফ্রিকোয়েন্সি। তাহলে আমাকে বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর, টাইম অ্যাক্সিস বরাবর টাইমটাকে মাপতে হবে, আর কতগুলো সাইকেল আছে সেটাও মাপতে হবে, দিয়ে একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ ধর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কতগুলো সাইকেল আছে, একটা, কতগুলো সাইকেল আছে, একটা সাইকেল, দুটো সাইকেল, তিনটে সাইকেল, রাইট? তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সময়টা মাপি, সময় মেপে আমি হয়তো পেলাম 2 সেকেন্ডস, তাহলে 3 কমপ্লিট সাইকেল ইন 2 সেকেন্ডস, সো 1.5 সাইকেল ইন 1 সেকেন্ডস, সুতরাং 1.5 হার্টজ ইজ দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে সিআরও তে এইভাবে ফ্রিকোয়েন্সি মাপতে হবে যে প্রথমে কতগুলো ডিভিশন আছে দেখতে হবে। ধরা যাক এখানে কটা সাইকেল আছে, আমি যদি এখান থেকে সাইকেল গোনা শুরু করি তাহলে একটা সাইকেল, দুটো সাইকেল, তিনটে সাইকেল, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6টা সাইকেল আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিভিশন কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 8টা ডিভিশন, 6টা সাইকেল, 6 সাইকেল 8 ডিভিশন, 8টা ডিভিশন মানে কত টাইম, এখানে স্কেল দেওয়া আছে 0.5 মিলি সেকেন্ড পার ডিভিশন, তাহলে 8টা ডিভিশন ইন্টু 0.5 এত মিলি সেকেন্ড, অর্থাৎ 5×8 = 40, 4.0 মিলি সেকেন্ড। তাহলে 6টা সাইকেল 4 মিলি সেকেন্ডে আছে। So the frequency will be number of cycle per seconds. 6/4 নিচে মিলি উপরে উঠে হলো কিলো, 4×4 1.5 kilohertz. 1.5 kilohertz is the frequency, যেটা আমার এইটার সঙ্গে এই যে মিলে গেল 1.5 kilohertz। ঠিক আছে, তো এটা ফাংশন জেনারেটরেরই, এই লেফট যে প্যানেলটা এটা ফাংশন জেনারেটরেরই
কিন্তু আমি জানি না কি কারণে অ্যামপ্লিচিউডটা ম্যাচ করছে না, সেটা ঠিক বলতে পারবো না, ওটা আরেকটু করে দেখতে হবে। ওকে, তাহলে বোঝা গেল। এবার টাস্ক হচ্ছে এটাকে পুরোটা পড়া, থিওরিটা পড়া এবং ভালো করে জিনিসটা করে দেখা। বুঝতে না পারলে নেক্সট সানডে আবার বলবি, আবার এটাকে রিভাইজ করাবো। ওকে।